রাশিয়া ইউক্রেন যুদ্ধে হঠাৎই নতুন মোড়। ৩ বছর আগে মাত্র ৪৩টি ইরানি শাহেদ ড্রোন নিয়ে ইউক্রেন আক্রমণ শুরু করেছিল মস্কো, আর এখন একসাথে ৮০০-র বেশি ইরানি ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে রাশিয়া। যুক্তরাষ্ট্রভিত্তিক নিউ ইয়র্ক টাইমস বলছে, এই রূপান্তর ইউক্রেনের জন্য বড় ধরনের হুমকি তৈরি করেছে, একই সাথে ন্যাটো দেশগুলোকেও নতুন নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে ফেলছে। বর্তমানে রাশিয়ার দুটি বড় কারখানায় প্রতিনিয়ত তৈরি হচ্ছে শাহেদ ড্রোন। সরকারি সহায়তার পাশাপাশি বেসরকারি খাতের সংযোগে মস্কো গড়ে তুলছে এক বিশাল ড্রোন উৎপাদন নেটওয়ার্ক। ভ্লাদিভস্টক অর্থনৈতিক ফোরামে রাশিয়ার প্রায় সব অঞ্চলের নিজস্ব ড্রোন মডেল প্রদর্শিত হয়, যা প্রমাণ করে ড্রোনই এখন রাশিয়ার সামরিক অগ্রাধিকারের শীর্ষে। রাশিয়ার ড্রোন এখন উন্নত গাইডেন্স সিস্টেম, শক্তিশালী জ্যামিং প্রতিরোধ এবং নতুন ধরনের এয়ারহেড দিয়ে সজ্জিত। আক্রমণ কৌশলেও এসেছে ব্যাপক পরিবর্তন। আকাশে ঢুকে যাচ্ছে ডিকয় ড্রোনের ঝাঁক, যা একদিকে প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করছে, অন্যদিকে মূল আক্রমণে সহায়ক হচ্ছে। রাডার ফাঁকি দিয়ে এই ড্রোনগুলো অভিনব কৌশল অবলম্বন করতে পারে। খোলা আকাশের মধ্য দিয়ে না গিয়ে জঙ্গল ও নদীর উপর দিয়ে উড়ে যায় লক্ষ্যবস্তুর দিকে। শহরে ভিতর উঁচু ভবনের আড়াল থেকে হামলা চালায় এই ড্রোন, যার ফলে গুলি করে ধ্বংস করা বেশ কঠিন হয়ে পড়ে। ৯ সেপ্টেম্বর রাত থেকে ১০ সেপ্টেম্বর সকাল পর্যন্ত রুশ ড্রোন পোল্যান্ডের আকাশ সীমা অতিক্রম করে। ১৩ সেপ্টেম্বর রোমানিয়ার আকাশে একটি রুশ ড্রোন আটকাতে ওঠে দুটি যুদ্ধ বিমান। ন্যাটোর প্রতিরক্ষা নিয়ে যে প্রশ্ন তৈরি হয়েছে, এই ঘটনা তা স্পষ্ট করছে। প্রতিবেদনে বলা হয়, ভবিষ্যতে রাশিয়া হাজার হাজার ড্রোন একসাথে ছড়িয়ে দিতে পারে, যা ন্যাটো মিত্রদের জন্য বড় পরীক্ষা হবে। মস্কো দাবি করে তাদের কামিকাজে ড্রোন কেবল সামরিক স্থাপনে টার্গেট করে, কিন্তু বাস্তবে স্কুল, হাসপাতাল, পার্ক ও আবাসিক ভবনেও আঘাত করছে। রাতের অন্ধকারে শহরের গভীরে আঘাত করে মানুষকে আতঙ্কিত করা এখন রুশ সেনাদের মূল কৌশল, এমন দাবি করছে ইউক্রেন। ২০২৫ সালেই রাশিয়া ইউক্রেনের দিকে ৩৪,০০০-এরও বেশি আক্রমণাত্মক ড্রোন ও ডিকয় ছুড়েছে, যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় প্রায় ৯ গুণ বেশি। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরুতে রুশ বাহিনী থেকে ঢের এগিয়েছিল ইউক্রেন। ইরানের সহায়তা ও নিজেদের বড় উৎপাদনের মাধ্যমে ইউক্রেনকে বহু পিছনে ফেলেছে রুশ বাহিনী। রাশিয়ার উড়ন্ত ড্রোনের মোকাবেলায় ইউক্রেনও রাডার সজ্জিত ইন্টারসেপ্টর ড্রোন ব্যবহার শুরু করেছে। তবে কার্নেগি এন্ডাওমেন্টের বিশ্লেষক মাইকেল কপম্যানের মতে, এসব প্রতিরোধ ব্যবস্থা এখনও সীমিত পরিসরে কার্যকর। আক্রমণের গতি ও পরিমাণে রাশিয়া যেভাবে এগোচ্ছে, তা ইউক্রেনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। বিশ্লেষকদের মতে, রাশিয়া ইউক্রেন সংঘাত এখন ড্রোন যুদ্ধে নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে। শুধু যুদ্ধক্ষেত্র নয়, দীর্ঘ পাল্লার আকাশপথ আক্রমণও এই যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। ইউক্রেনের ভেতরেই নয়, ন্যাটো সীমান্ত পর্যন্ত রুশ ড্রোনের প্রবেশ ভবিষ্যতে নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি বোমারু বিমান B-52 এবার নতুন জীবনের প্রস্তুতি নিচ্ছে। শীতল যুদ্ধের সময়কার এই বহরের ইঞ্জিন পরিবর্তন করে আরও ৩ দশক যুদ্ধ চালাতে সক্ষম করে তোলার কর্মযজ্ঞ চলছে যুক্তরাষ্ট্রের সামরিক কারখানাগুলোতে। এই প্রকল্পে ৭৬টি B-52 বিমান ধীরে ধীরে রূপ নেবে নতুন B-52J সংস্করণে। এই ইঞ্জিন প্রতিস্থাপনের কাজ করবে ব্রিটিশ ইঞ্জিন নির্মাতা রোলস রয়েস। যুক্ত হচ্ছে F-130 ট্যাব্রোফ্যান ইঞ্জিন। এই ইঞ্জিন অধিক জ্বালানি সাশ্রয়ী হওয়ায় বিমানের পরিসর বাড়বে এবং আকাশে দীর্ঘ সময় টহল দেওয়া সম্ভব হবে। ফলে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার বিমানের উপর নির্ভরতা কমবে, রক্ষণাবেক্ষণ সময়ও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। শুধু ইঞ্জিন নয়, সম্পূর্ণ ককপিট ও রাডার সিস্টেমও আসছে বড় পরিবর্তন। পুরনো AN/APQ ১৬৬ মেকানিক্যাল রাডারের জায়গায় বসানো হবে FEG-79 ডেরিভেটিভ রাডার। আধুনিক এই ইলেকট্রিক স্ক্যানিং রাডার সুপার হর্নেটের মতো যুদ্ধ বিমানে ব্যবহৃত হয় এবং এটি দীর্ঘ পাল্লার স্ট্যান্ড অফ অস্ত্রের জন্য নিখুঁত টার্গেটিং সক্ষমতা দেবে। কিন্তু অগ্রগতির পথে বড় বাধা তৈরি করেছে নকশাগত ত্রুটি। ইঞ্জিন ইনলেটে বাতাসের প্রবাহে অসামঞ্জস্য ধরা পড়ায় সমালোচকমূলক ডিজাইন পর্যালোচনা পিছিয়ে গেছে ২০২৬ সালের এপ্রিলে। এর ফলে প্রথম আপগ্রেডকৃত বিমানের আকাশে ওড়ার তারিখও ঠেলতে হয়েছে ২০৩৩ সাল পর্যন্ত। পুরো প্রকল্প শেষ হতে পারে ২০৩৬ সালে।
B-52 এর মূল শক্তি তার দীর্ঘ পাল্লা এবং প্রায় ৩৫ টন অস্ত্র বহরের ক্ষমতা। নতুন ইঞ্জিন যুক্ত হলে ইন্দো প্যাসিফিকের বিস্তৃত দ্বীপপুঞ্জের উপর টহল ও হামলা চালানোর সক্ষমতা আরও বাড়বে, যা চীনের প্রভাব ঠেকাতে ওয়াশিংটনের জন্য বড় কৌশলগত সুবিধা। ১৯৫০-এর দশকে প্রথম আকাশে ওড়ানো B-52 ইতিমধ্যেই ৬ দশকের বেশি সময় মার্কিন শক্তির প্রতীক হয়ে আছে। নতুন ইঞ্জিন, রাডার ও ককপিট আপগ্রেড সম্পূর্ণ হলে এই বিমান বহর অন্তত ২৫০-এর দশক পর্যন্ত টিকে থাকবে, যা একই মডেলে শতবর্ষব্যাপী সক্রিয়তার নজির স্থাপন করবে। বিশেষজ্ঞদের মতে সময় ও খরচ বাড়লেও জ্বালানি সাশ্রয়, বাড়তি পাল্লা এবং কম রক্ষণাবেক্ষণ B-52-কে এখনও অপ্রতিরোধ্য করে রেখেছে। ওয়াশিংটনের ধারণা, নতুন প্রজন্মের হুমকি মোকাবিলায় এই আপগ্রেডকৃত বহর দীর্ঘদিন মার্কিন কৌশলগত প্রতিরক্ষার মূল ভরসা হয়ে থাকবে। এবার মুসলিম বিশ্বের ন্যাটো গঠনের উদ্যোগ ইসলামিক দেশগুলোর। ইসরায়েলের ক্রমাগত হামলা এবং বহিঃশত্রুদের হুমকি ঠেকাতে ইরান ও মিশর মুসলিম বিশ্বকে সংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছে। কাতারের দোহায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ওআইসির জরুরি সম্মেলন। এর আগে ইসরায়েলের এক বিমান হামলায় দোহায় হামাসের আলোচক দলের আবাসিক কমপ্লেক্স ধ্বংস হয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে ইরান ও মিশর নেতৃত্ব দিচ্ছে ন্যাটো ধ্যাসের একটি যৌথ প্রতিরক্ষা জোট গঠনের প্রস্তাবে। বিশ্লেষকরা বলছেন, কয়েক দশকের মধ্যে এটি সবচেয়ে বড় উদ্যোগ, যা আঞ্চলিক নিরাপত্তার রাজনীতিতে নতুন অধ্যায় সূচনা করতে পারে। গত কয়েক মাস ধরে ইসরায়েলি বাহিনীর একের পর এক হামলায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামো ভেঙে পড়েছে। বছরের শুরুতে ১২ দিনের অভিযানে ইরানি লক্ষ্যবস্তুতে আঘাত, গাজা অব্যাহত বোমাবর্ষণ আর সর্বশেষ দোহায় হামাস নেতাদের আবাসে হামলা মুসলিম দেশগুলোকে গভীর উদ্বেগে ফেলেছে। আরব ও ইরানি কূটনীতিকদের ভাষ্য, এই ধারা অব্যাহত থাকলে সৌদি আরব, তুরস্ক বা ইরাকের মতো রাষ্ট্র ভবিষ্যতের লক্ষ্যবস্তু হতে পারে। তাই দোহা সম্মেলনকে অনেকে চূড়ান্ত পরীক্ষা হিসেবে দেখছেন। এবার কি বাস্তব সামরিক জোটের দিকে অগ্রসর হবে ওআইসি? মিশর, যার রয়েছে আরব বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী, তারা প্রস্তাব দিয়েছে কায়রোতে একটি যৌথ সামরিক সদর দপ্তর গঠনের। অন্যদিকে ইরান আরব বিস্তৃত এক জোটের আহ্বান জানিয়েছে। দেশটির প্রভাবশালী নীতি নির্ধারকরা মনে করছেন, ইসলামিক দেশগুলোর সম্মিলিত প্রতিরক্ষা ও আক্রমণাত্মক নীতি ছাড়া ইসরায়েলের আগ্রাসন ঠেকানো সম্ভব নয়। তেহরানের কূটনীতিকরা অবশ্য বলছেন, আনুষ্ঠানিক প্রতিরক্ষা চুক্তি করতে এখনও সময় লাগবে, তবে বর্তমান পরিস্থিতি অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি অনুকূল। বিশ্বের একমাত্র মুসলিম পরমাণু শক্তিধর দেশ পাকিস্তানও প্রস্তাব করেছে একটি যৌথ টাস্কফোর্স গঠনের, যা ইসরায়েলি সামরিক তৎপরতা পর্যবেক্ষণ করবে এবং সমন্বিত প্রতিরোধমূলক পদক্ষেপ নেবে। বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের অংশগ্রহণ আলোচনাকে আরও গুরুত্ব দিচ্ছে, কারণ তাদের সামরিক সক্ষমতা এই জোটের শক্তি বহুগুণ বাড়াতে পারে। সম্মেলনের আগের দিন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল হামিদ আল থানি ইসরায়েলি হামলাকে মধ্যস্থতার নীতির উপর সরাসরি আঘাত হিসেবে নিন্দা করেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতাকে দায়ী করে মুসলিম রাষ্ট্রগুলোকে কার্যকর ও বাস্তব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান, যাতে রক্তপাত ও ধ্বংসের অন্তহীন চক্র বন্ধ করা যায়। ইসরায়েলি হামলা নিয়ে ওয়াশিংটনও অস্বস্তিতে রয়েছে। মার্কিন প্রশাসন প্রকাশ্যে ইসরায়েলকে দোষারোপ না করলেও হোয়াইট হাউস জানিয়েছে তারা এই ঘটনায় খুশি নয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, আমাদের সাবধান থাকতে হবে, যেভাবে আক্রমণ করা হয় তাতে সতর্ক হতে হবে। দোহায় যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি থাকার কারণে এই হামলা মার্কিন কৌশলগত স্বার্থকেও জটিল করে তুলেছে। দোহা সম্মেলনের সিদ্ধান্ত এখন মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামোর জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা। ওআইসি, যা এতদিন মূলত নিন্দা ও প্রতীকী ঘোষণার মধ্যে সীমিত ছিল, এবার কি বাস্তব সামরিক চুক্তির পথে হাঁটবে? যদি ইসলামিক ন্যাটোর মতো জোট গঠিত হয়, তাহলে তা শুধু ইসরায়েল নয়, পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য পাল্টে দেবে এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা রক্ষাকারী ভূমিকাকেও বড় চ্যালেঞ্জের মুখে ফেলবে।
চীন ও কাতার সমন্বিতভাবে ইসরায়েলকে অবরুদ্ধ করতে কাজ করছে, এমন অভিযোগ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের 250 জন আইন প্রণেতার সঙ্গে বৈঠকে এই অভিযোগ করেন তিনি। এই দুই দেশ ইউরোপ ও যুক্তরাষ্ট্রে ইসরায়েলের সমর্থন ক্ষয় করতে পরিকল্পিত প্রচার চালাচ্ছে, যা ইসরায়েলের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি হয়ে উঠতে পারে বলে দাবি করেন তিনি। ইসরায়েল সবসময় যুক্তরাষ্ট্রের দুই প্রধান রাজনৈতিক দলের সমর্থনকে গুরুত্ব দিয়ে এসেছে, কিন্তু এখন এমন এক সক্রিয় প্রচেষ্টা চলছে যা ইসরায়েলের মিত্রদের দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তিনি এটিকে সরাসরি ইরানের সামরিক অবরোধের সঙ্গে তুলনা করেন। নেতানিয়াহু বলেন, যেভাবে ইরান আঞ্চলিক মিত্রদের ব্যবহার করে ইসরায়েলকে সামরিকভাবে ঘিরে ফেলতে চেয়েছিল, ঠিক তেমনি চীন ও কাতার সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আন্তর্জাতিক প্রচারণার মাধ্যমে রাজনৈতিকভাবে ইসরায়েলকে ঘিরে ফেলছে। এই বক্তব্য যেন আন্তর্জাতিক কূটনীতি ও মধ্যপ্রাচ্যের কৌশলগত চিত্রকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে। নেতানিয়াহু অভিযোগ তুলেছেন, পশ্চিম ইউরোপের বড় মুসলিম জনগোষ্ঠীর একটি অংশ হামাস ও ইরানের সঙ্গে সমন্বয় করে স্থানীয় সরকারকে চাপে ফেলার চেষ্টা করছে। তার দাবি, সহিংস বিক্ষোভ, ভয়ভীতি এবং ধারাবাহিক প্রচারণার মাধ্যমে এই চাপ ক্রমশ বাড়ছে, আর চীন ও কাতার সেই পরিস্থিতিকে ব্যবহার করে ইসরায়েল বিরোধী মনোভাব উস্কে দিচ্ছে। নেতানিয়াহু সতর্ক করেন, এটি কেবল তথ্যযুদ্ধ নয়, এটি ইসরায়েলের মিত্রদের রাজনৈতিক অবস্থান নড়বড়ে করার একটি পরিকল্পিত কৌশল। এই বক্তব্য আন্তর্জাতিক কূটনীতি ও মধ্যপ্রাচ্যের রাজনৈতিক চিত্রকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে। একই সময় কাতারের রাজধানী দোহায় আরব ও ইসলামী দেশগুলোর নেতারা বৈঠক করেন। গাজার হামাস নেতাদের ওপর ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণের নিন্দা জানাতে এই সম্মেলন ডাকা হয়। বৈঠকে কাতারের আমির আল থানি প্রকাশ্যে অভিযোগ করেন, ইসরায়েল গাজাকে বসবাসের অযোগ্য করে তুলতে চায়। বিশ্লেষকরা মনে করছেন, দোহা সম্মেলন আসলে একটি সমন্বিত প্রচেষ্টার অংশ, যার লক্ষ্য ইসরায়েলকে আন্তর্জাতিক অঙ্গনে একঘরে করা। নেতানিয়াহুর বক্তব্যের দিনই ইসরায়েল সফর করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য সমালোচনার আগেই ওয়াশিংটন থেকে দৃঢ় সমর্থনের বার্তা দিতে এই সফর হয় বলে জানিয়েছেন ইসরায়েলি গণমাধ্যম। রুবিওর সফরকে নেতানিয়াহু স্বাগত জানিয়ে বলেন, মার্কিন উপস্থিতি সন্ত্রাসের মুখে ইসরায়েলের পাশে থাকার স্পষ্ট বার্তা। কংগ্রেসের প্রতিনিধিদের সামনে তিনি যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কের ঐতিহাসিক গভীরতার কথাও তুলে ধরেন। ইসরায়েলের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ইউরোপীয় কূটনৈতিক মহলে অনেকে মনে করছেন, নেতানিয়াহুর বক্তব্য মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে। গাজা যুদ্ধকে কেন্দ্র করে যেভাবে ইসরায়েল সমালোচনার মুখে পড়েছে, তাতে চীন ও কাতারের ভূমিকাকে ঘিরে নতুন বিতর্ক জাতিসংঘের সাধারণ পরিষদেও তীব্র আলোচনার জন্ম দিতে পারে। মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের প্রতি আন্তর্জাতিক সমর্থন অনেকটাই ওয়াশিংটনের ওপর নির্ভরশীল, কিন্তু ইউরোপ ও যুক্তরাষ্ট্রের তরুণ প্রজন্মের মধ্যে ফিলিস্তিনি ইস্যুতে সহানুভূতি বাড়ছে। এই বাস্তবতায় চীন ও কাতার যদি প্রভাব বিস্তার করতে সক্ষম হয়, তাহলে ইসরায়েলের পক্ষে মিত্রদের সমর্থন ধরে রাখা কঠিন হয়ে যাবে। একই সঙ্গে গাজা যুদ্ধের দীর্ঘসূত্রিতা ও ক্রমবর্ধমান মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ইসরায়েলের কূটনৈতিক অবস্থানকে আরও দুর্বল করছে। কাতারে ইসরায়েলের আকস্মিক হামলার পর পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে নতুন উত্তেজনা।
এক সপ্তাহ আগে সেই হামলায় নিহত হন 6 জন, যাদের মধ্যে একজন ছিলেন কাতারি নিরাপত্তা কর্মী। ইসরায়েল দাবি করেছিল হামলার উদ্দেশ্য ফিলিস্তিনের স্বাধীনতাকামী নেতৃত্বকে নির্মূল করা, কিন্তু এই ঘটনায় আরব ও মুসলিম বিশ্বে ক্ষোভের আগুন ছড়িয়ে দিয়েছে। এখন সেই ক্ষোভকে কেন্দ্র করেই দোহায় এক ছাদের নিচে একত্র হচ্ছেন মুসলিম ও আরব বিশ্বের শীর্ষ নেতারা। ইসরায়েলের হামলার দিনই দোহায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজা যুদ্ধবিরতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক চলছিল। আলোচনায় 2 বছরের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ও বন্দি বিনিময়ের প্রস্তাব ছিল মূল এজেন্ডা, কিন্তু বৈঠক চলাকালে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। আন্তর্জাতিক কূটনীতিকদের মতে এই হামলা শুধু শান্তি প্রচেষ্টাকে ব্যাহত করেনি, বরং আঞ্চলিক নিরাপত্তা সংকটও বাড়িয়েছে। ঘটনাটির পরপরই জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সর্বসম্মতভাবে হামলার নিন্দা জানায়। এই নিন্দার পরে কাতার জরুরি আরব সম্মেলনের ডাক দেয়। কাতারের প্রধানমন্ত্রী আল থানি নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে স্পষ্ট বলেন, দোহা একক কোনো পদক্ষেপ নয়, বরং সমষ্টিগত প্রতিক্রিয়ার পথে হাঁটবে। ইতোমধ্যে আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি এর অন্তত 70টি দেশের নেতারা বৈঠকে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতি বিশেষ গুরুত্ব পাচ্ছে। শনিবার ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি মুসলিম বিশ্বকে সতর্ক করে বলেন, শুধুমাত্র নিন্দা বা বিবৃতিতে থেমে থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। তিনি যৌথ সামরিক অপারেশন সেল গঠনের প্রস্তাব দেন, যা সম্মেলনে বাস্তব পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, যদি এমন কোনো কাঠামো গঠিত হয় তবে তা মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনবে। সাম্প্রতিক সময়ে ইসরায়েল গাজা ছাড়াও ইরান, সিরিয়া, লেবানন ও ইয়েমেনে একের পর এক হামলা চালিয়েছে। এসব হামলার ফলে গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নাজুক হয়ে উঠেছে। উপসাগরীয় দেশগুলোর মধ্যে আশঙ্কা দেখা দিয়েছে। সংঘাতের মাত্রা বাড়লে তেল সরবরাহ থেকে শুরু করে বাণিজ্যিক নৌপথও ঝুঁকির মুখে পড়তে পারে। কাতার সহ উপসাগরীয় অনেক দেশ এখন নতুন প্রতিরক্ষা কাঠামো গড়ে তোলার চিন্তাভাবনা করছে, যা যুক্তরাষ্ট্রের প্রচলিত অস্ত্র চুক্তি বা নিরাপত্তা চুক্তির বাইরেও যেতে পারে। বিশেষজ্ঞদের মতে এই সম্মেলন শুধু ইসরায়েলের বিরুদ্ধে নয়, দীর্ঘদিনের মার্কিন প্রভাবকেও চ্যালেঞ্জ করার মঞ্চ হয়ে উঠতে পারে। কূটনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, দোহায় এই সম্মেলন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হতে পারে। মুসলিম দেশগুলোর সমষ্টিগত অবস্থান যুক্তরাষ্ট্র ইসরায়েলের কূটনৈতিক চাপে বড় ধরনের পাল্টা ভারসাম্য তৈরি করবে। আর যদি সম্মেলন থেকে যৌথ সামরিক বা অর্থনৈতিক প্রতিরোধের সিদ্ধান্ত আসে, তবে তা বৈশ্বিক জ্বালানি বাজার ও পশ্চিমা মিত্রদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এবার ন্যাটোভুক্ত দেশ থেকে পাওয়া ক্ষেপণাস্ত্র প্রতিহত ব্যবস্থা দিয়েই ইউক্রেনকে ঘায়েল করতে চাচ্ছে রাশিয়া। একদিকে ইউক্রেনকে সমর্থন দিচ্ছে ন্যাটো, অন্যদিকে রাশিয়ার সাথে চলছে যুদ্ধকৌশল কেনাবেচা। আবারও তুরস্কের কাছ থেকে S-400 প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে চায় রাশিয়া। 2019 সালে যে অস্ত্র ব্যবস্থা বিক্রি করেছিল মস্কো, এখন তা কেনার আগ্রহ দেখাচ্ছে। কারণ হিসাবে বলা হচ্ছে ইউক্রেন যুদ্ধে নিজেদের মজুত নিঃশেষ হওয়া এবং তৃতীয় দেশগুলোর ক্রমবর্ধমান চাহিদা। তুর্কি গণমাধ্যম নেফেসের রিপোর্ট অনুযায়ী বিশ্ব যখন যুদ্ধ ও সংকটে জর্জরিত, অনেক দেশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে রাশিয়ার দ্বারে কড়া নাড়ছে। নিজেদের ব্যবহারের বাইরে মস্কোর হাতে প্রস্তুত S-400 নেই। এই পরিস্থিতিতে রাশিয়া তুরস্কের কাছ থেকে ফের S-400 ব্যবস্থা কেনার প্রস্তাব পাঠিয়েছে বলে জানা গেছে। তুরস্কের জন্য এই প্রস্তাব সুবিধাজনক হতে পারে, কারণ আঙ্কারা এখন নিজস্ব স্টিলডোম প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নে কাজ করছে, যা রুশ অস্ত্রের ওপর নির্ভরশীলতা কমাবে। 2019 সালে কেনা S-400 ব্যবস্থা তুরস্ক সক্রিয়ভাবে ব্যবহারই করেনি। S-400 কেনার কারণে তুরস্ক মার্কিন সম্পর্কে মারাত্মক ফাটল ধরেছিল। ওয়াশিংটন তুরস্ককে F-35 যুদ্ধবিমান প্রকল্প থেকে বাদ দেয় এবং নিষেধাজ্ঞা আরোপ করে। এখন আঙ্কারা যুক্তরাষ্ট্রের সাথে F-16 যুদ্ধবিমানের জন্য আলোচনা চালাচ্ছে এবং F-35 প্রকল্পে পুনর্ভুক্তি চাইছে। প্রেসিডেন্ট এরদোগান 2020 সালের এপ্রিলে S-400 সম্পূর্ণ চালু করার ঘোষণা দিয়েছিলেন। কৃষ্ণ সাগর উপকূলে সিনোপ পরীক্ষা কেন্দ্রে 2020 সালের অক্টোবরে এই ব্যবস্থার পরীক্ষা চালানো হয়।
এর আগেও 2023 সালের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু প্রকাশ করেছিলেন যে যুক্তরাষ্ট্র তুরস্কের কাছে S-400 ইউক্রেনে পাঠানোর প্রস্তাব দিয়েছিল। চাভুসোগলু বলেছিলেন, আমেরিকা আমাদের S-400 ইউক্রেনে পাঠাতে বলেছিল, আমরা না বলেছি। তুর্কি সার্বভৌমত্বের উপর এমন হস্তক্ষেপ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন তিনি। এই পরিস্থিতিতে রাশিয়ার ফের S-400 কেনার প্রস্তাব তুরস্কের জন্য একদিকে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নতির সুযোগ এনে দিতে পারে, অন্যদিকে মস্কোর সাথে অস্ত্র কূটনীতির নতুন অধ্যায়ও শুরু হতে পারে। By the Hamas monsters, they murdered 1,200 of our citizens. They burnt babies alive. নেতানিয়াহু মূলত ট্রাম্পের কথার বাইরে এক চুলো নড়েন না, এটা বিশ্বের সব নেতারই জানা। অথচ সেই নেতানিয়াহু এবার যুক্তরাষ্ট্রেও হামলা করতে পারেন এমন তথ্য প্রকাশ করেছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। আদতে সরাসরি যুক্তরাষ্ট্রে হামলার বিষয়টি স্বপ্নেও ভাবেন না নেতানিয়াহু, তবে তার সর্বশেষ ঘোষণার রেশ ধরে ওয়াশিংটনেও হামলা করতে যাচ্ছে ইসরায়েল, এমন মন্তব্য ভাসছে সমাজ পাতায়। নেতানিয়াহু ঘোষণা করেছেন, হামাস সদস্যরা যে দেশেই থাকবে সেখানেই হামলা করা হবে। হামাস নির্মূলে ইসরায়েলের এই ঘোষণার পর অনেকেই বিষয়টিকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করছেন। কেউ কেউ বলছেন, ভুল বদল করে যুক্তরাষ্ট্রেও থাকতে পারে হামাস সদস্যরা, আর যদি সেটা হয় তাহলে কি ইসরায়েল যুক্তরাষ্ট্রেও হামলা করবে? যদিও নেতানিয়াহুর এমন সাহস কোনোদিনও হবে না এটা নিশ্চিত, তারপরও তার এমন ঘোষণাকে অতি অহংকার হিসেবে বিবেচনা করছেন বিশ্লেষকরা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতারে গত সপ্তাহের হামলার পর হামাস নেতাদের উপর আরও হামলার সম্ভাবনা উড়িয়ে দেননি। তিনি বলেছেন, হামাস নেতারা যেখানেই থাকুক না কেন কোনো ধরনের দায়মুক্তি পাবেন না। Eliminating Hamas, because if Hamas is there, they'll regroup, they'll recover, they'll rearm, and as they vow, they'll do it over and over and over. জেরুজালেমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, প্রত্যেক দেশেরই নিজের সীমান্তে বাইরে গিয়েও আত্মরক্ষার অধিকার আছে। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র কাতারে হামাস নেতাদের টার্গেট করে ইসরায়েলি হামলার ঘটনাটি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নানা ক্ষোভ তৈরি হয়েছে। ওই ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সমালোচনার মুখে পড়েন। হামাস জানায়, ওই হামলায় 6 জন নিহত হয়েছে, তবে তাদের শীর্ষ নেতারা বেঁচে গেছেন। হোয়াইট হাউস সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে, ট্রাম্প কাতারকে আশ্বস্ত করেছেন যে এমন ঘটনা আর তাদের ভূখণ্ডে ঘটবে না। ওই সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল, যুক্তরাষ্ট্র ওই হামলায় কোনোভাবে জড়িত ছিল কিনা। এর জবাবে নেতানিয়াহু সাংবাদিকদের বলেন, আমরা নিজেরাই এটা করেছি, সময় এসেছে। এই হামলার ফলে ওই অঞ্চলের সঙ্গে মার্কিন সম্পর্কের অবনতি হয়েছে কিনা বিবিসির এক প্রশ্নের জবাবে রুবিও বলেন, ওয়াশিংটন আমাদের উপসাগরীয় মিত্রদের সাথে দৃঢ় সম্পর্ক বজায় রেখেছে। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কে কিছুটা টানাপোড়েন দেখা গেলেও এই যৌথ সংবাদ সম্মেলনে রুবিও দুই দেশের প্রযুক্তিগত ও সাংস্কৃতিক সম্পর্কের প্রশংসা করেন, আর নেতানিয়াহু বলেন, ইসরায়েলের যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো কোনো মিত্র নেই। তাদের এই বৈঠক এমন সময় হচ্ছে যখন আরব নেতারা কাতারের প্রতি সংহতি জানাতে বৈঠকে বসেছেন। কাতারের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্বৈত নীতি পরিহার করার আহ্বান জানিয়েছেন এবং একই সাথে ইসরায়েলের শাস্তিও দাবি করেছেন। পরে যখন জিজ্ঞাসা করা হয় যে ইসরায়েল আবার দেশটিতে হামলা করবে কিনা, তার নিশ্চয়তা আছে কিনা, তখন রুবিও বলেন, ট্রাম্প দুবার নেতানিয়াহুকে বলেছেন কাতারে আর হামলা চালাবেন না। কাতারে একটি বড় মার্কিন বিমান ঘাঁটি রয়েছে এবং দেশটি গাজা যুদ্ধের কূটনৈতিক সমাধান আনতে মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ আলোচনার মধ্যস্থতাকারী হিসেবেও কাজ করছে। কাতারে 2012 সাল থেকেই হামাসের রাজনৈতিক ব্যুরো অফিস রয়েছে। সপ্তাহখানেক হলো ইসরায়েলি সামরিক বাহিনী গাজা সিটিতে আঞ্চলিক আবাসিক ভবন ধ্বংসের কাজ শুরু করেছে এবং স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী এখন শহরের পশ্চিম অঞ্চলের এলাকাগুলোতে অপারেশন শুরু করা হতে পারে। ইসরায়েলি সামরিক বাহিনী গাজা সিটির বাসিন্দাদের দক্ষিণের কেন্দ্রীয় এলাকার দিকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।
ইসরায়েলি বাহিনীর ধারণা প্রায় 2.5 লাখ ফিলিস্তিনি সেখান থেকে পালিয়ে গিয়েছে, যদিও হাজার হাজার মানুষ এখনো ওই এলাকায় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। গাজায় অবস্থানরত ফিলিস্তিনিদের কেউ কেউ বলছেন যে দক্ষিণে যাওয়ার সাধ্য তাদের নেই। আবার অনেকে বলছেন দক্ষিণ গাজা নিরাপদ নয়, কারণ ইসরায়েল সেখানেও বিমান হামলা চালিয়েছে। কেউ আবার গাজার দক্ষিণে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন, কারণ সেখানে তাঁবু স্থাপন করতে পারেননি, তাই গাজা শহরে ফিরে এসেছেন। এদিকে জাতিসংঘ সতর্ক করে দিয়েছে যে এমন একটি এলাকায় আক্রমণের তীব্রতা বৃদ্ধি পেলে বেসামরিক নাগরিকদের জীবন আরও গভীর বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়া হবে। ইসরায়েল 1967 সালের মধ্যপ্রাচ্যের যুদ্ধে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখলের পর থেকে প্রায় 160টি বসতি গড়ে তুলেছে, যেখানে প্রায় 7 লাখ ইহুদি বসবাস করছে। ওই ভূমি গাজাসহ ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের অংশ হিসেবে দাবি করে। বর্তমানে ওই অঞ্চলে প্রায় 33 লাখ ফিলিস্তিনি বসবাস করে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এসব বসতি অবৈধ। রুশ ড্রোনের অনুপ্রবেশ ন্যাটো জোটের মূল প্রশ্নকে আবারও সামনে এনেছে। আর্টিকেল 5 কে কেবল কাগজে প্রতিশ্রুতি নাকি বাস্তবে কার্যকর প্রতিরক্ষা ঢাল? সদস্য রাষ্ট্রের হামলা হলে পুরো জোটের সম্মিলিত প্রতিক্রিয়া কত দ্রুত আসবে সে বিষয়ে এখনও পরিষ্কার ধারণা নেই। ন্যাটোর চুক্তি কাগজে যতই কঠোর হোক, বাস্তবে প্রতিক্রিয়ার ধরন নির্ভর করে প্রতিটি সদস্যের নিজস্ব সিদ্ধান্তের উপর। কেউ হয়তো সেনা পাঠাবে, কেউ শুধু অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা সামরিক সরঞ্জাম দেবে। তাই সম্মিলিত প্রতিরক্ষার অঙ্গীকার থাকলেও তার রূপ কতটা কঠিন হবে তা অনিশ্চিত। ন্যাটোর ভেতরের এই ভিন্ন দৃষ্টিভঙ্গি জোটের জন্য বড় চ্যালেঞ্জ। ফ্রন্টলাইনের দেশগুলো তাৎক্ষণিক সামরিক প্রতিক্রিয়া চায়, কিন্তু দূরবর্তী দেশগুলো রাজনৈতিক সমাধান বা কূটনৈতিক চাপের পক্ষে। ফলে একক কৌশল ঠিক করতে সময় নষ্ট হয় এবং সংকটকালীন সিদ্ধান্তে গতি হারায় ন্যাটো। রাশিয়া এই দুর্বলতাকে পুরোপুরি কাজে লাগাচ্ছে। ইউক্রেনে হামলার পাশাপাশি মস্কো ন্যাটোর সীমান্তে ছোট ছোট উস্কানি দিচ্ছে, কখনো ড্রোন পাঠাচ্ছে, কখনো আকাশসীমা লঙ্ঘন করছে। সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে মতবিরোধ তৈরি করার উদ্দেশ্যেই এমন উস্কানি দিচ্ছে বলে ধারণা বিশ্লেষকদের। রুশ বাহিনীর আক্রমণে আক্রান্ত পোল্যান্ড, তবে জোটের কিছু দেশ বলছে এটা ভুলবশত আক্রমণ। এভাবে জোটের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে মস্কো। প্রথম বিশ্বযুদ্ধের সেই উক্তি যেন বর্তমান ন্যাটোর বাস্তবতা তুলে ধরে। যুদ্ধক্ষেত্রের শত্রুর চেয়ে জোটের ভেতরের মতভেদে এখন সবচেয়ে বড় পরীক্ষা। আজকের ন্যাটো একই সমস্যার মুখে। একদিকে নীতিগতভাবে সবাই একে অপরের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ, অন্যদিকে প্রতিটি দেশের রাজনৈতিক ও সামরিক অগ্রাধিকার আলাদা। ফলে কোনো একক সিদ্ধান্তে পৌঁছানো দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক পোল্যান্ডের রুশ ড্রোন প্রবেশই তার প্রমাণ। ইউক্রেন লক্ষ্য করে ছোড়া রুশ ড্রোনের প্রায় 2 ডজন পোল্যান্ডে প্রবেশ করে। একই ঘটনার দুটি বিপরীত ব্যাখ্যা। পোল্যান্ড বলছে ইচ্ছাকৃত হামলা, ন্যাটোর বাকি অংশে কেউ কেউ বলছে ভুল পথের ড্রোন। এই মতভেদের সুযোগ নিয়ে রাশিয়া শুধু পোল্যান্ডকে নয়, ইউক্রেনকেও চাপে ফেলছে। ইউরোপের অনেক দেশ এখন আরো বেশি করে নিজেদের সীমান্ত সুরক্ষায় মন দিচ্ছে, যা কিয়েভের জন্য সহায়তা কমিয়ে দিতে পারে। বিশ্লেষকদের মতে শুধু বক্তৃতা নয়, ন্যাটোর এখন দরকার স্পষ্ট রেড লাইন নির্ধারণ। কোন পর্যায়ের আক্রমণ আর্টিকেল 5 সক্রিয় করবে তা নিয়ে সবার মধ্যে ঐকমত্য প্রয়োজন। পাশাপাশি সমন্বিত আকাশ প্রতিরক্ষা, ড্রোন প্রতিরোধ ব্যবস্থা এবং ইউক্রেনকে ধারাবাহিক সহায়তা জোটের জন্য অপরিহার্য। না হলে রাশিয়া এই ধূসর সীমারেখা ব্যবহার করে ন্যাটোকে বিভক্ত করতে থাকবে। প্রকাশ্যে এলো রাশিয়ার ভয়ঙ্কর মিসাইল ইস্কান্দার। বাল্টিক সাগরে যৌথ মহড়ার ভিডিও প্রকাশের পরপরই আলোচনায় এসেছে রুশ বাহিনীর বেশ কিছু গোপন অস্ত্র। তার মধ্যে ইস্কান্দার মিসাইল ছিল অন্যতম। রুশ প্রেসিডেন্ট নিত্য নতুন রণকৌশল ও ভেলকিবাজি দিয়ে ক্রমাগত চাপ বাড়াচ্ছে পুরো ইউরোপের। ইউক্রেন যুদ্ধের মধ্যেই ইউরোপের দিকে মিসাইল তাক করা যেন পুতিনের নতুন খেলার শুরু। পুতিন গোপনে ভয়ঙ্কর ছক কষছেন বলে বিশেষজ্ঞদের মতামত।
ইস্কান্দার রাশিয়ার অন্যতম অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা পারমাণবিক অস্ত্রসহ প্রচলিত ওয়ারহেড বহনযোগ্য। এই ট্যাকটিক্যাল সিস্টেমকে ন্যাটো নাম দিয়েছে SS-26। বিভিন্ন সূত্রে জানা যায়, অত্যাধুনিক ইস্কান্দার কমপক্ষে 500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম, মুহূর্তেই ধুলোয় মিশিয়ে দিতে পারে লক্ষ্যবস্তুকে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ মোড় নিচ্ছে ন্যাটো রাশিয়া যুদ্ধের দিকে। রুশ সামরিক সূত্র জানায়, এর আগে 2022 সালের ডিসেম্বরে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইস্কান্দার ব্যবহার করা হয়। তখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ 10 পেরিয়ে 11 মাসে পড়ছিল। সেই সময় থেকে গোপনভাবে এই সিস্টেমকে কৌশলগত অবস্থানে রাখা হয়। এর আগেও যুদ্ধক্ষেত্রে ইস্কান্দার এম ব্যবহার করে রাশিয়া। ইউক্রেনে আমেরিকার দেওয়া প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের মতো আধুনিক কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হেনে ক্ষতিগ্রস্ত করতে সক্ষম হয়েছে বলে রাশিয়ার দাবি রয়েছে। ইস্কান্দার মিসাইলের দূরপাল্লার আক্রমণ, পারমাণবিক বোমা ও ড্রোন বহনের সক্ষমতা ইউক্রেন এবং পূর্ব ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো নিরাপত্তার উপর নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। 2022 সালে শুরু হওয়া ইউক্রেন রাশিয়া যুদ্ধে রাশিয়া এখনও ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেনে। ইউক্রেনও দিচ্ছে পাল্টা জবাব। রাশিয়া কৌশলগত প্রভাব বিস্তারের জন্য ইউক্রেনের পূর্বাঞ্চল ও ক্রিমিয়া লক্ষ্য করেছে। অন্যদিকে পশ্চিমা দেশগুলো শুরু থেকে ইউক্রেনকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিয়ে আসছে। রাশিয়ার হামলার কারণে লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে, অর্থনীতি বিপর্যস্ত এবং আন্তর্জাতিক রাজনীতিতে উত্তেজনা বেড়েছে। ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার হুমকি মোকাবেলায় কৌশলগত সমন্বয় জোরদার করছে। বিশ্লেষকরা বলছেন, বেলারুশে ইস্কান্দারের কৌশলী ব্যবহার সামরিক ও কূটনৈতিক উভয় ক্ষেত্রেই চাপ বাড়িয়েছে। ফলে আঞ্চলিক সুরক্ষা জোরদার করা এবং ন্যাটো সদস্যদের প্রতিরক্ষা পরিকল্পনা নতুন করে মূল্যায়ন করা জরুরি হয়ে পড়েছে। এশিয়ায় সামরিক শক্তিতে বেশ শক্তিশালী চীন। দক্ষিণ চীন সাগরে 90% বেশি অংশের উপর দাবি প্রতিষ্ঠা করে বেইজিং যেমন আঞ্চলিক প্রভাব বাড়াচ্ছে, তেমনি অস্ত্র রপ্তানিতেও বেশ প্রভাব বিস্তার করছে। এক সময় চীন যেসব দেশ থেকে অস্ত্র কিনত, এখন তারাই চীনা অস্ত্রের বড় ক্রেতা। অস্ট্রেলিয়ার থিঙ্ক ট্যাঙ্ক লো ইনস্টিটিউটের সর্বশেষ গবেষণা বলছে, গত এক দশকে দক্ষিণ পূর্ব এশিয়ার অস্ত্র বাজারে চীনের অংশীদারিত্ব নাটকীয়ভাবে বেড়েছে, আর রাশিয়ার অংশ কমেছে। যুক্তরাষ্ট্র টানা কয়েক বছর ধরে পেছনে পড়ে যাচ্ছে। চীনা নৌবাহিনী দক্ষিণ চীন সাগরের দ্বীপ ও প্রবাল প্রাচীর দখলে রাখতে কৃত্রিম দ্বীপ নির্মাণ করছে এবং যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জ ঠেকাতে তৈরি করছে অ্যান্টিশিপ ও অ্যান্টি এয়ার ক্ষেপণাস্ত্রের বিশাল ভাণ্ডার। এই সামরিক শক্তির পাশাপাশি অস্ত্র রপ্তানি বেইজিংকে নীল জলের নৌক্ষমতার প্রমাণ দিচ্ছে। ভারতের চারপাশের পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপাল গত এক দশকে বিপুল পরিমাণ চীনা অস্ত্র কিনছে। পাকিস্তান ইতোমধ্যেই বেইজিংয়ের অন্যতম বড় ক্রেতা। চীনা J-10C যুদ্ধবিমান ও PL-15 ক্ষেপণাস্ত্র দিয়ে পাকিস্তান ভারত-পাক সংঘাতে সক্ষমতা দেখিয়েছে। বাংলাদেশও এখন চীনের ওপর বেশি নির্ভরশীল। সাম্প্রতিক তথ্যে দেখা যায় প্রায় 70% বেশি অস্ত্র আসছে চীন থেকে। থাইল্যান্ডও এর বড় উদাহরণ। 2017 সালের আগে থাইল্যান্ডে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করত যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক বছরগুলোতে চীন যুক্তরাষ্ট্রকে বহুগুণ ছাড়িয়ে গেছে। থাই সেনাদের সঙ্গে চীনের ব্যক্তিগত সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে। নিয়মিত যৌথ মহড়া, মাদক বিরোধী অভিযান ও নতুন প্রতিরক্ষা চুক্তি দুই দেশের ঘনিষ্ঠতাকে নতুন উচ্চতায় তুলেছে। মিয়ানমারের সামরিক জান্তার সঙ্গে গভীর সম্পর্কের পাশাপাশি চীন দেশটির বিরোধী গোষ্ঠীগুলোর সঙ্গেও যোগাযোগ রাখছে। পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলো যখন নিষেধাজ্ঞা বাড়াচ্ছে, তখন বেইজিং অস্ত্র ও রাজনৈতিক সমর্থন দিয়ে মিয়ানমারের প্রধান বহিরাগত শক্তিতে পরিণত হয়েছে। ইন্দোনেশিয়া পর্যন্ত এখন চীনা তৈরি উপকূলীয় ক্ষেপণাস্ত্র কেনার আগ্রহ দেখাচ্ছে, যদিও দেশটি ঐতিহাসিকভাবে বেইজিং নিয়ে সতর্ক। চীনের অস্ত্র এখন আগের তুলনায় অনেক বেশি আধুনিক ও প্রতিযোগিতামূলক। পাকিস্তান ভারত সীমান্তের সাম্প্রতিক সংঘাতে চীনা ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান নিজেদের কার্যকারিতা প্রমাণ করেছে। এই সাফল্য চীনা প্রতিরক্ষা ব্যবসায়কে আরও চাঙ্গা করছে।
অস্ত্র বিক্রির বাইরে গিয়ে চীন দ্রুত সামরিক মহড়া ও প্রতিরক্ষা চুক্তি বাড়াচ্ছে। 2017 থেকে 2024 পর্যন্ত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে 10টি নতুন চুক্তি হয়েছে। লাওস, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মালদ্বীপ সহ দেশেই যৌথ মহড়া ও প্রশিক্ষণ বাড়ছে। গোল্ডেন ফ্রেন্ডশিপ, ফ্যালকন স্ট্রাইক, ব্লু স্ট্রাইক সহ নানা যৌথ অনুশীলনে সামরিক আস্থা আরও গভীর হয়েছে। বেইজিংয়ের এই কৌশলগত বিস্তার শুধু ব্যবসায় নয়, রাজনৈতিক প্রভাবেরও ইঙ্গিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক টানাপোড়েনে থাকা অনেক দেশ এখন চীনের ঘনিষ্ঠ হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, আঞ্চলিক সংঘাতে এসব দেশ যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটে যোগ দেবে কিনা তা নিয়ে সন্দেহ বাড়ছে। অনেক রাষ্ট্রই বেইজিংয়ের দিকে ঝুঁকতে পারে। তবে প্রতিদ্বন্দ্বিতা একেবারে শেষ হয়নি। দক্ষিণ পূর্ব এশিয়ার সামরিক সহযোগিতা ও সংলাপের দিক থেকে যুক্তরাষ্ট্র এখনও শীর্ষে আছে, কিন্তু জনপ্রিয়তা কমা এবং নীতিগত অনিশ্চয়তার কারণে ওয়াশিংটনের প্রভাব ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। এর বিপরীতে চীনের ধীর ও নীরব উত্থান প্রতিবেশী রাষ্ট্রগুলোর জন্য নতুন কৌশলগত বাস্তবতা তৈরি করছে।